4 মাসের অন্তঃসত্ত্বা নূপুর দাঁড়িয়ে আছে তার দ্বিতীয় স্বামীর প্রথম স্ত্রীর সামনে, বয়সে ঘেমে একাকার। নূপুর বুঝতে পারছে না এই পরিস্থিতি কিভাবে সামলানো উচিত। সে কিছু বললে এখন উল্টো হতে পারে, তাই চুপ থাকাই শ্রেয় মনে করল। সার্থক প্রথম স্ত্রীকে বলল, আলো তুমি ভুল বোঝো না। আলো কিছু না বলে অশ্রুসিক্ত চক্ষু নিয়ে দড়ি রুমে চলে গেল। নূপুরের মনে হলো সে আশ্রয় খুঁজতে গিয়ে বড্ড অন্যায় করে ফেলেছে। অবশ্য ছোটবেলা থেকেই সে অপরাধী। জন্মের আগে বাবা মারা গেল, জন্মের সময় মা মারা গেল, তাই তো চাচি সবসময় বলে সে অভিশাপ। আসলেই নূপুর অভিশাপ। সার্থকের বাড়ির পরিবেশ বেশ থমথমে। তার বাবা উঠে এসে কথা ছাড়া সার্থকের গালে চড় বসিয়ে দিয়ে বলল, তুমি এতটা নিচ্ছি, লজ্জা হচ্ছে আমার। নূপুর খেয়াল করলো বৈঠক ঘরের সবাই একে একে চলে যাচ্ছে, তাকে কেউ স্বাগতম জানাচ্ছে না। কিন্তু একজন মহিলার চেহারার কোনো ক্রোধ দুঃখ নেই, বরং বেশ হাসি হাসি। নূপুরের ষষ্ঠ ইন্দ্রিয় বুঝে নিল ইনি সার্থকের মা। তার পাশে দাঁড়ানো অন্য মেয়েটি হয়তো সার্থকের বোন হবে। সবাই চলে গেলে তিনি তাদের দুজনের সামনে এসে বললেন, সার্থক বাবা, তুই ওদের কথায় কান দিস না। নূপুর মেয়েটাকে আমার বেশ পছন্দ হয়েছে, তোরা ঘরে যা। সার্থক দ্বিধায় পড়ে গেল। তার রুম একটাই, যেখানে বর্তমানে আলো আছে। নূপুরকে নিয়ে একই ঘরে যাবে? তখন সার্থকের ছোট বোন বলল, ওনাকে আমি আমার ঘরে নিয়ে গেলাম, আসো আপু। আলো মুখে পানি দিচ্ছে অনবরত। সেই কিছুতে মানতে পারছে না সার্থকের দ্বিতীয় বিয়ে। 4 বছর প্রেমের পর বিয়ে করেছে, 2 বছর হলো। সার্থকের জন্য সে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছে। আর আজ সেই সার্থক তাকে ধোঁকা দিয়ে আরেকজনকে বিয়ে করলো? না, বিয়েটা তো আজ করেনি, করেছে 6 মাস আগে। 4 মাসের প্রেগনেন্ট মেয়েটি। হু হু করে কেঁদে উঠল আলো। কিসের কমতি ছিল তার সংসারে? সব পুরুষ এমন কেন হয়? বাঙালি নারীরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয় না। আলো দুক্ষণ ভাবল, কিন্তু তার ভাবার আগামাথা নেই। সব উল্টোপাল্টো হয়ে যাচ্ছে। সমীকরণ কিছুতেই মিলছে না, বরং থেমে থেমে কান্না আসছে। আলো মুখে পানি দেওয়া থামিয়ে দিল। আজ সে কাঁদবে, অনেক কাঁদবে। সার্থক গলা থেকে টাই খুলে ফেলল। তার মাঝে কোনো অপরাধ বোধ নেই। সে জানে যা করেছে উচিত করেছে। এখানে দোষটা বরং আলোর। সে কেন ভুল বুঝবে তাকে? সার্থক ঠিক করে রেখেছে যতক্ষণ না আলো নিজ থেকে তাকে কিছু জিজ্ঞেস করছে সে কিচ্ছুটি বলবে না। তার কর্ণে স্পষ্ট আসছে আলোর কাদার শব্দ। বাথরুমে ডুকরে কাঁদছে মেয়েটা। এতে সার্থক ভেবে পেল না তার কি রিয়াকশন হওয়া উচিত। কোনো শব্দ না করে সার্থক বাথরুমের দরজার ঠক ঠক আওয়াজ করলো। ওপাশে কান্নার গতি কমে আসলো। সার্থক অপেক্ষা করলো দরজা খোলার। নূপুরের পরনে ছিল সুতির শাড়ি। এই গরমে তার গোসল দরকার, কিন্তু অপরিচিত এই বাসাতে গোসল সেরে কি পরবে? নূপুর দেখলো সার্থকের ছোট বোনটা খাটে বসে নিশ্চিন্তে ফোন টিপছে। অদ্ভুত মেয়ে তো। বাড়িতে এত অঘটন ঘটে গেল আর মেয়েটার মধ্যে কোনো রকম চিন্তা নেই। নূপুর ফিসফিস করে বলল, এই শব্দটা নূপুর নিজে শুনল কিনা সন্দেহ। সে আবার ডাকলো। দ্বিতীয়বারে মেয়েটা উত্তর দিল, কিছু বলবে মা? মানে বলছিলাম যে। হ্যাঁ বলো। চুপসে গেল নূপুর। কি বলবে মেয়েটাকে? আমার কোনো কাপড় নেই, তুমি কাপড় দিবে? খুব বাজে লাগলো নূপুরের কাছে বাক্যটা। তাছাড়া তার চেয়ে বয়সে বড় কি ছোট তাও জানে না। হুট করে অচেনা কাউকে তুমি বলা অভদ্রতা। নূপুর মেয়েটাকে কিছু বলতে পারল না। অসহায় ভঙ্গিতে বাথরুমে ঢুকে পড়ল। আপাতত হাত মুখ ধুয়ে ফেলা যায়। সার্থকের ছোট বোন নূপুরের এমন কর্মে ভ্যাবাচ্যাকা খেল। সে এতদিন মনে করত পৃথিবীতে সে একজনকে অদ্ভুত সত্তার অধিকারী। এখন দেখলো বাইয়ের দ্বিতীয় স্ত্রীও তার দলের। ডাকলো অথচ কিছু বলল না। আজব। সার্থক আলমারি থেকে আলোর একটা শাড়ি নিয়ে নূপুরকে দিতে চাইল। মেয়েটা এক কাপড়ে চলে এসেছে। শপিং করাতে পারেনি। শাড়ি নেওয়ার সময় আর চোখে আলোর দিকে তাকালো। আলোর চোখ দুটো লালা হয়ে আছে। সার্থক দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাওয়ার পর পা বাড়ালে আলো বলল, তোমরা বরং রুমে থাকো, আমি স্বর্ণার কাছে যাই। আলো এ কথা বলল ঠিকই, কিন্তু বিছানা থেকে উঠল না। সার্থক কোনো উত্তর না দিয়ে চলে গেল। আলোর গাল বেয়ে আবারও জল গড়িয়ে পড়ল। নূপুর হাত মুখ ধুয়ে
অলস ভঙ্গিতে চেয়ারে বসে নখ কামড়াচ্ছে। আয়নায় তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মুখ দেওয়ার পর তার চেহারায় নতুন ঝলক এসেছে। আগের থেকে সুন্দর লাগছে। কিন্তু কি হবে এমন রূপ দিয়ে, যদি সে রূপই ধ্বংসের কারণ হয়? দরজায় ঠক ঠক আওয়াজে নূপুর ঘাড় ঘুরিয়ে দেখল সার্থক কক্ষে প্রবেশ করার অনুমতি চাইছে। নূপুর দেখল ভাইয়ের আগমনে স্বর্ণা রুম ছেড়ে চলে যাচ্ছে। অদ্ভুত মেয়ে তো। সার্থক কমলা রঙের শাড়িটি নূপুরের দিকে এগিয়ে দিয়ে বলল, গোসল করে এটা পরে নিন। অনেক দখল গেল আপনার ওপর। নূপুর নিরুত্তর। সার্থক কি শুধু শাড়ি এনেছে, ব্লাউজের পেটিকোট? প্রশ্নটা করতে চেয়েও নূপুর থেমে গেল। তার স্বামী হলেও সার্থক এখনও আপন মানুষ নই। সে চুপচাপ শাড়িটি নিল। সার্থক বলল, আপনি মোটেও গিল্টি ফিল করবেন না, এটা আপনারও বাড়ি। আপনার স্ত্রী? আলো এখন কষ্ট পেয়েছে, কিন্তু সকাল হতেই দেখবেন সব কিছু মেনে নেবে। আমাদের সম্পর্ক বিশ্বাস অনেক দৃঢ়। নূপুর কিছু বলল না। সার্থক আবারও বলল, স্বর্ণা মানে আমার ছোট বোন, একটু অদ্ভুত টাইপের। ওর ব্যবহারে কিছু মনে করবেন না। আপনি গোসল সেরে খেতে আসেন, বেলা হলো। নূপুর উত্তরস্বরূপ হুঁ বলল। সার্থক চলে গেলে সে শাড়িটা খুলে দেখল এর মধ্যে পেটিকোট আর ব্লাউজ দুটোই আছে। সব কিছু আলোর হয়তো। শাড়ি থেকে পুরনো একটা গন্ধ আসছে, অনেকদিন আগে ব্যবহার করা হয়েছে মনে হয়। ভাবা বাদ দিয়ে সে বাথরুমে ঢুকে পড়ল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, ঝটফট গোসল সেরে নেওয়া দরকার। সার্থকের মা আসমা সিদ্দিকা তার নিজের স্বামীর অত্যন্ত বিরক্ত। ভালো মেয়েটাকে তিনি নিজের মেয়ের মতো দেখেন। কি দরকার ছেলের বউকে নিজের মেয়ে মনে করার? বিয়ের 2 বছর হয়ে গেছে, অথচ এখনও নাতির মুখ দেখতে পারল না। বিড়বিড় করে আসমা সিদ্দিকা নিজের আলমারির সামনে গেল। এই আলমারির শেষ কোণে 2টো লাল রঙের শাড়ি, সোনার ভালা আছে। এগুলো আলোর জন্য কেনা হয়েছিল, কিন্তু মেয়েটাকে কোনো কারণ ছাড়া তিনি পছন্দ করেন না, তাই আর দেওয়া হয়নি। তবে নূপুর মেয়েটাকে প্রথম দেখায় বেশ পছন্দ হয়েছে, এটাও কারণ ছাড়া। সার্থক তার মায়ের কাছে কোনো কিছু গোপন রাখে না, অথচ বিয়ের 6 মাস পর জানলেন তিনি। এর জন্য আসমা সিদ্দিকা দোষারোপ করলেন আলোকে। মেয়েটা তার ছেলের মাথা খাচ্ছে। শাড়ি আর ভালা নিয়ে রুম থেকে বের হতে চাইলে তার স্বামী শারদ ক্রোধ হয়ে বললেন, তুমি শাড়ি গয়না ওই মেয়েটাকে দিতে যাচ্ছ? মেজাজ সপ্তম আকাশে চড়ে গেল আসমার। গলার স্বর উঁচু করে তিনি উত্তর দিলেন, ও আমার ছেলের বউ, গর্ভবতী, তার উপর শাড়ি গয়না তো নূপুরই পাবে। লজ্জা করে না তোমার আসমা? ছেলের এত বড় অন্যায় করেছে, আর তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ? আমার ছেলে কোনো অন্যায় করেনি, বরং আমাকে আলোকে বিয়ে করে যা অন্যায় করেছে তার। চুপ করো আসমা। আসমা সিদ্দিকা আর কথা না বাড়িয়ে নূপুরের কাছে চলে এলো। নূপুরকে শাড়ি পরা অবস্থায় দেখে তিনি বললেন, শাড়ি? শাড়ি কোথায় পেয়েছ? নূপুর মাথা নিচু করে বলল, উনি এনে দিয়েছেন। ছেলের এমন কাণ্ডে আসমা সিদ্দিকা অধিক খুশি হলেন। যাক, ছেলেটা তাহলে আলোর আসল থেকে নূপুরের আসলে বেঁধে থাকবে। তিনি নূপুরকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখলেন। নূপুরকে বিয়ে করে সার্থক কেন যেন এত দেরি করে আনলো। মেয়েটা পরীর মতো সুন্দর। নূপুরের হাতে ভালা পরিয়ে দিয়ে বললেন, আজ থেকে এই সংসার তোমার। তোমার নিজের কোনো কাজ করতে হবে না, শুধু আরাম করবে। গর্ভবতী হলে কাজ করতে হয় না। এই শাড়ি দুটো পছন্দ হয় কিনা দেখো তো। নূপুর দেখলো শাড়ি দুটিই লাল রঙের। খুব অপছন্দ করে এই রঙটি, তবুও শাশুড়ির মন রক্ষার্থে বলল, পছন্দ হয়েছে। দুঃখী দুঃখী মন নিয়ে আসমা বেগম বললেন, কি আর বলবো, ছেলেটাকে আলো একদম নিজের করে ফেলেছিল। আমার কথা তো শুনতোই না, উল্টো দোষ ধরতো তোমার শ্বশুর। আলোর বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো নাতির মুখ দেখলাম না। আসমা সিদ্দিকা নিজের মতো করে আলোর বদনাম করতে ব্যস্ত। নূপুর মনে মনে শুধু বলল, আমাকে নিয়ে আশা কেন করছেন? আমি তো অলক্ষী। আমার গর্ভে যে ছোট প্রাণটি পৃথিবীর আলো দেখার অধীর অপেক্ষায় বেড়ে উঠছে, সে তো সার্থকবাবুর সন্তান নই, অন্য কারো অংশ সে, যাকে সার্থকবাবু নিজের পরিচয় দিচ্ছেন।
আলো নিজের সেলফোন নিয়ে বারান্দায় দাঁড়ালো। এখন একমাত্র হৃদয়ই পারে তাকে সামলাতে। চোখে জল নিয়ে আলো কল লিস্টের প্রথম নাম্বারটিতে ডায়াল করল। দুবার রিং হতে ওপাশে রিসিভ হলো। আলোর উদ্দেশ্য সে বলল, হ্যালো, বল আলো। বন্ধুর কণ্ঠস্বর শুনে আলো উত্তরহীন কাঁদতে লাগল। কান্নার শব্দ শুনে হৃদয় ঘাবড়ে গিয়ে বলল, আলো, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? হৃদয়। ও। কান্নার বেগ এত বেড়ে গেল যে আলো কথা বলতে পারছে না। ওদিকে হৃদয় কি হয়েছে জানার জন্য চটপট করছে। ঠোঁট কামড়ে আলো এক নিঃশ্বাসে বলল, সার্থক আবার বিয়ে করেছে। কি? মাথা ঠিক আছে তোর? ঠিক বলছি আমি। আলো কেঁদেই যাচ্ছে। বান্ধবীর এমন কথায় হৃদয় বাকরুদ্ধ হয়ে গেল। সার্থক আলোর প্রেমকাহিনী এখনো কলেজে সবার মুখে মুখে। সার্থক কি করে এমনটা করতে পারে? নিজের আশ্চর্য হওয়া থামিয়ে হৃদয় প্রশ্ন করল, সার্থক না অফিসের ট্যুরে বান্দরবন গেল? তাহলে বিয়ে? জানি না আমি কিছু হৃদু। আলোর কান্না থামার নাম গন্ধ নেই। হৃদয় আবার প্রশ্ন করল, তোদের মধ্যে ঝগড়া হচ্ছিল কোনো কিছু নিয়ে? বাটের পেয়েছিস সার্থক অন্য সম্পর্কে জড়িয়ে গেছে? সব ঠিক ছিল। এমনকি ও 1 সপ্তাহ আগে ট্যুরে যাওয়ার সময়ও। কি হয়ে গেল হৃদু? সার্থক তোকে কিছু বলেনি? না, উল্টো মেয়েটার জন্য আমার শাড়ি নিয়ে গেল। হৃদয় বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। তার ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে। কি করে সার্থক এমনটা করল? কৈফিয়ত তো সার্থককে দিতেই হবে। ভাঙ্গা স্বরে হঠাৎ আলো বলে উঠল, আমি কি করব হৃদু? আমার বাবার বাড়ির দরজা তো 2 বছর আগেই বন্ধ হয়ে গেছে। আমি কোথায় যাব? গালে লেগে থাকা অশ্রু মুছে পাগলের মতো আলো বলল, শুন হৃদু, আমি সুইসাইড করব। তখন তখন পাগলামো বন্ধ কর আলো। তুই ব্যাগ গুছিয়ে নেয়, আমি নিতে আসছি তোকে। দুপুরে খেয়েছিস? ক্রন্দন নিয়েই নিচু স্বরে আলো উত্তর দিল, না। যা, কিছু খেয়ে নেয়। আর প্লিজ নিজের অভিমানকে একপাশে রেখে সার্থক কিছু বলতে চাইলে শুনিস। হুট করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো রিজন অবশ্যই থাকবে। আলো কিছু না বলল না। চারপাশের সবকিছু বিষাদ লাগছে তার। সবই অন্ধকার তার জন্য। আর যাই হোক, সার্থকের সাথে কথা বলতে পারবে না সে। নূপুর তার শাশুড়ির সাথে খেতে এলো। টেবিলে নিঃশব্দে খাবার খাচ্ছিল স্বর্ণা। বাকি আর কাউকে নূপুর আশেপাশে দেখতে পেল না। স্বর্ণার পাশের চেয়ারটাই নূপুর বসে পড়ল। এখন আপাতত পেটকে শান্তি করতে হবে। কিন্তু অচেনা পরিবেশে এভাবে খেতে নিজেকে কেমন বেহা লাগছে। তবে আসমা সিদ্দিকা অতি আদরেই তার ভাতের প্লেটে মাংস তুলে দিচ্ছে। এমন যত্নে তাকে কোনোদিন কেউ খাইয়ে দেয়নি। সে জানে আসমা সিদ্দিকা তার রূপ দেখেই এত আদর করছে, কিন্তু যখন জানবে সার্থক বাবু তার সাহায্য করেছে মাত্র, তখনই হয়তো বাড়ি থেকে বের করে দিবেন। কত অদ্ভুত চরিত্র রয়েছে এই ধরনীতে। খেতে খেতে নূপুরের এক পর্যায়ে আলোর কথা মনে পড়ল। ওই মেয়েটা নাকি তার সতীন। অথচ আশ্চর্য, নূপুর তাকে মোটেও সতীন ভাবতে পারছে না। তার কারণ কি? কারণটা হয়তো সার্থক বাবুকে সে নিজের স্বামীর আসন দিলেও মনের কোণে রাখেনি। সার্থকের জন্য তার মনে সম্মান ছাড়া অন্য কোনো অনুভূতি নেই। সন্তান জন্ম দিয়েই যে নূপুর হওয়ায় নিরুদ্দেশ হবে। কি করে জগৎ সংসারকে বুঝাবে সে কথা? নূপুরের খাওয়া শেষ হলে তার শ্বশুর উপস্থিত হল। নূপুর তৎক্ষণাৎ ঘামতে শুরু করল। এই মানুষটাকে সে বড্ড ভয় পেয়েছে। সার্থকের মতো অত বড় ছেলে কিভাবে চর মারল? বাই চান্স তিনি নূপুরকেও মেরে তাড়িয়ে দিবেন না তো? এমন অদ্ভুত চিন্তা আসায় নূপুর নিজেকে কিছুক্ষণ বকা দিল। তার শ্বশুর কারো সাথে কথা না বলে চুপচাপই বেরিয়ে গেল। পেছনে পেছনে সার্থকও বেরিয়ে যেতে চাইলে তার মা থামিয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস আব্বা? এই গরমে কোথাও বের হতে হবে না। মা, তুমি একই কথাটা বাবাকে বলে থামাতে পারলে না? আমি কেন থামাবো? যে যাওয়ার সে এমনিই যাবে। সার্থক তার মায়ের চেহারার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। রাগ হচ্ছে তার মায়ের উপর। কেন হচ্ছে নিজেও জানে না। তার মায়ের উপর কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ মাও যদি বিয়ের বিপক্ষে যেত তাহলে বাড়ি থেকে, আলোর কাছ থেকে বহু দূরে সরে যেতে হতো, যা সে কখনোই পারত না। সার্থক তার ছোট বোনকে প্রশ্ন করল, আলো কোথায় দেখেছিস? ছাদে গিয়েছিল ভাবি। সার্থক ছাদে যাওয়ার জন্য ঘাড় ঘুরাতে আলোকে দেখতে পেল। আলো তাকে দেখে উপেক্ষা করে রুমে চলে গেল। সার্থকের চেহারাটা তার চোখে কাটার মতো ফুটছে। আলো, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? হৃদয় আমাকে নিতে আসছে। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়েছি? আমি? আগে নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে নিজেকে প্রশ্নটা করো।
আমাকে ছাড়া থাকতে পারবে? লজ্জা করছে না তোমার সার্থক? প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবার বিয়ে করলে আর এখনো আমার সাথে ইমোশনাল কথাবার্তা বলছো? ছি। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর শুনো। তুমি যখন আরেকটি বিয়ে করে বাসায় তুলতে পারো তাহলে আমিও তোমাকে ছাড়া থাকতে পারি। আলো, আমি পরিস্থিতির শিকার হয়েছি, বিয়েটা করতে চাইনি। সার্থক প্লিজ, আমাকে একা থাকতে দাও। তুমি চলে যাও রুম থেকে। জাস্ট লিভ মি অ্যালং। আলো এক প্রকার ঠেলেই সার্থককে রুম থেকে বের করে দিল। এখন সার্থক ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করবে, ফলে আলো গলে যাবে আর কান্না করবে। সে কিছুতেই চাইছে না সার্থকের সামনে চোখের জল ফেলতে। তার থেকে কিছু শুনতে চায় না এখন। সবসময় সার্থক ভুল করে আর আলো তা মেনে নেয়। এজন্য পরে দেখা যায় বিষয়টি নিয়ে সে অনুতপ্ত নয়। কিন্তু এবার সার্থক কি করলো এটা? ও কি জানে না নারীর কাছে তার স্বামী অমূল্য সম্পদ? কোনো নারীই পারে না ভালোবাসার ভাগ কাউকে দিতে। সার্থক কি করে এমনটা করতে পারল? আলো কিছুতেই পাত্তা দিবে না তাকে। অনুশোচনা হোক তার মধ্যে। অনুশোচনা। এই অনুশোচনাই মানুষের খারাপ কর্মের বড় শাস্তি। যতই আইন, কঠোর শাস্তি হোক না কেন, ব্যক্তির মধ্যে প্রথমে অনুশোচনা হতে হয়। তাহলে সে নিজে অনুতপ্ত হয়ে সারা জীবন কাঁদতে কাঁদতে কাটিয়ে দিবে। আলো কাপড় চোপড় ব্যাগে ভরে হৃদয়ের অপেক্ষা করতে থাকল। খিদে তার একটুও পায়নি, বরং মনেই নেই কিছু খাওয়ার কথা। মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে, সার্থক কেন দ্বিতীয় বিবাহ করল? সে তো সবসময় বলতো তার হৃদয় হরণই একমাত্র আলো। তাহলে এখন নূপুরকে কেন বিয়ে করল? না, সব পুরুষই এক। তার নিজের বাবাও দুটো বিয়ে করেছে। তার মা মারা যাওয়ার 2 বছর পরই অন্য এক মহিলাকে ঘরে আনেন। পরিচয় করিয়ে দেন, আলো, উনি তোমার মা। আলো টের পাই বাবা প্রতি ঘৃণাটা তার সেদিন থেকে শুরু হয়। কিন্তু 7 বছরের মেয়েটি আস্তে আস্তে বড় হয়। সে বুঝতে পারে বাবা যে মহিলাকে বাড়িতে এনেছিল তিনি তার মায়ের জায়গায় ভাগ বসিয়েছে। এমনটা নয় যে মহিলাটি খারাপ, কিন্তু ভালোও নয়। আলোকে কষ্ট দেয়নি, অন্য সৎ মায়ের মতো অত্যাচার করেনি, কিন্তু আদরও করেনি। আলো একা বড় হয়েছে, একা জগতে বাঁচতে জানে। কিন্তু মাঝপথে সার্থকই তার সঙ্গী হলো। কি দরকার ছিল? এত কাদার পরও কান্না শেষ হয় না কেন? কোথায় জমা থাকে এত কান্না? অমনি ইমোশনে একটু আঘাত হলেও হুড়হুড় করে বেরিয়ে পড়ে। অসহ্য। আলোর কর্ণের ভেসে আসলো হৃদয়ের কণ্ঠস্বর। সে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। আবারও মুখোমুখি হলো সার্থকের। আলো মুখ ফিরিয়ে নিয়ে হৃদয়ের পাশে গিয়ে দাঁড়ালো। হৃদয় হলো তার খুঁটি। হৃদয় এতক্ষণ সার্থকের সাথে কথা বলছিল। শেষে বলল, সার্থক, আলো কিছুদিন আমার ওখান থেকে ঘুরে আসুক। ওর মাথা ঠিক নেই এখন। চেহারা শুকনো করে রাখল সার্থক। আলোকে থামানোর কোনো রাস্তা তার জানা নেই। এতক্ষণ রেগেছিল আলো উপর, আর এখন প্রচুর রাগ হচ্ছে তার নিজের উপর, নূপুরের উপর। সার্থক আমতা আমতা করে আবারও বলল, হৃদয়, তোমরা সবাই আগে প্লিজ জানো আমি বিয়েটা কেন করলাম। আমি আলোকে কতটা ভালোবাসি তোমরা জানো না? জানি বলেই তুমি এখনো বাড়িতে আছো। প্রথম স্ত্রীর মতো না থাকলে দ্বিতীয় বিয়ে করাটা আইন এবং ইসলাম দিকেই অপরাধ। সার্থক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এখন বাড়ির কাউকে কিছু বুঝানো যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত বিগড়ে গেছে। তাই বলে আলো তাকে ভুল বুঝবে? কত বিশ্বাস ছিল দুজনের সম্পর্কে। সার্থক একগুঁয়ে। সে ঠিক করেছে বাড়ির সবাইকে বিয়ের ব্যাপারে খুলে বলবে রাতে, কিন্তু আলোকে জানাবে না। আলো তাকে অবিশ্বাস কেন করল? হৃদয়ের সাথে আলো বেরিয়ে গেলে সার্থক তাদের দিকে চেয়ে রইল। এই আলো তো সেই না যে তার অভিমান, তার বেঁচে থাকার কারণ। সোনার সংসার ছিল তাকে। প্রতিটি মুহূর্ত ছিল আনন্দে ভরা। তার কানে বাজছে আলোর হাসির আওয়াজ, সেই সাথে দুপুরের কান্নার আওয়াজ। মেয়েটা কেঁদেছে, তার কারণে কেঁদেছে। অথচ সার্থক কথা দিয়েছিল তার চোখে কখনো জল আসতে দিবে না। সার্থকের সব রাগ গিয়ে পড়লে নূপুরের উপর। নূপুরের জন্য আজ সব কিছু হলো। না মেয়েটা তার সামনে আসতো, আর না এত কিছু হতো। নূপুরের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার জন্য জাস্ট আমার লাইফ হ্যাল হয়ে গেল। স্টুপিড গার্ল। সার্থক এটুকু শুনিয়ে বাড়ির ভেতর চলে গেল। আর নূপুর, সে হাঁটু গেড়ে বাগানে বসে কাঁদতে লাগল। কান্না তার আজীবনের সঙ্গী। আল্লাহ কেন তার জীবনটা নরকে পরিণত করল? সে যার জীবনেই যায় যেখানে কালবৈশাখী চলে আসে। সে কাঁদছে সার্থকের রাগ দেখানোর জন্য নয়, কাঁদছে আলোর জন্য, সার্থকের জন্য। এই জীবনে আর যাই হোক আলোকে সে সার্থকের কাছে ফিরিয়ে আনবে।
নূপুর বিয়ে নামক সম্পর্কে পরিচিত মাত্র, আর আলো বিয়ে নামক সম্পর্কে বেঁচে থাকা, ভালোবাসা। নূপুর বাড়িতে ঢুকতে স্বর্ণা তার সেলফোন এগিয়ে দিল। নূপুর বুঝল না সে স্বর্ণার ফোন নিয়ে কি করবে। স্বর্ণাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে ফোন থেকে শব্দ হয়, হ্যালো নূপুর। নূপুর বুঝতে পারে তার সাথে কেউ কথা বলতে চাইছে। সে হাত বাড়িয়ে মোবাইলটা নিয়ে কানে লাগালো। তখন ওপাশ থেকে কেউ একজন বলল, নূপুর, আপনার সাথে আমি পার্সোনালি কিছু কথা বলবো। আশা করি আপনি শুনবেন। ছোট করে নূপুর হু বলল। সে জানে ওপাশের ব্যক্তিকে, তবুও সে জানতে চায় কি বলবে ব্যক্তিটি। এত গরমেও আলোর হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করলো। জ্বর আসার লক্ষণ এটি। মাথা থেকে সে সার্থককে সম্পূর্ণরূপে বের করতে চাইছে, অথচ মাথা থেকে ভাবনা সরছেই না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঝেতে। তার মনে পড়ছে সেই দিনের ঘটনা, যেদিন সার্থক তাকে প্রেমের প্রস্তাব দেয়। কলেজের ক্লাস শেষ করে আলো আর হৃদয় আসছিল। তখন সার্থক এসে বলে, হৃদয়, আলোকে বাসায় আমি ড্রপ করে দিব, তুমি চলে যাও। সার্থকের এমন কথায় আলো হৃদয় দুজনে বেশ অবাক হয়। কিন্তু সার্থকের সাথে ভালো বন্ধুত্ব থাকাই না করতে পারেনি। তার বাইকে করে বাসার উদ্দেশ্য রওনা হলে সার্থক মাঝপথে বাইক থামিয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। হঠাৎ গাড়ি থামাতে আলো নেমে সার্থকের থেকে কিছুটা দূরে দাঁড়ায়। তখন হুট করে সার্থক বলে বসে, আই লাভ ইউ। সার্থকের এমন কথায় আলো ভ্যাবাচেকা খেল। সে প্রশ্ন করে, মানে কি? অর্নাসে পড় তুমি, অথচ আই লাভ ইউ মানে বুঝো না? বুঝবো না কেন? আমাকে কেন বলছো? যাকে ভালোবাসি তাকে আই লাভ ইউ বলবো না তো কাকে বলবো? আলো আগেই ধারণা করেছিল সার্থক তাকে ভালোবাসে। নারীর তৃতীয় চক্ষু খুবই কার্যকরী। তারা আগে থেকে আন্দাজ করতে পারে কোন ছেলের কি উদ্দেশ্য। আলো উত্তরে কিছু বলেনি। ঠোঁট কামড়ে হাসি থামাতে ব্যস্ত সে। তা দেখে সার্থক রেগে বলল, তোমার মজা মনে হচ্ছে? এ কথা শুনে আলো হাসি থামাতে পারল না। খিলখিল করে হাসতে হাসতে বাইকে হেলান দিয়ে বলল, সরি, তোমার প্রপোজাল দেখে না হেসে পারছি না। সার্থক গাল ফুলিয়ে বাইকের পাশে গিয়ে দাঁড়ালো। আলো একসময় হাসি থামিয়ে বলে, চলো যাওয়া যাক। সার্থক বলে উঠে, মানে? তুমি আনসার দিবে না? কিসের আনসার? মজা করছি আমি। তোমার আই লাভ ইউ বলতে ইচ্ছে হলো তাই তুমি বললে আমার বলতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। আর এমন শুকনো প্রপোজাল তো আমি জীবনে এক্সপেক্ট করব না। শুকনো? বৃষ্টি কোথায় পাবো আমি? আলো মাথায় হাত দিয়ে বলে, হায় আল্লাহ, এখন উনি বৃষ্টি খোঁজেন, বললাম কি বুঝলো কি? সার্থক বাইকে উঠে স্টার্ট দিয়ে বলল, আমার অগোছালো অভিমানী শহরে তোমার নিমন্ত্রণ হৃদয় হরণী। পূর্ব প্রস্তুতি না থাকায় হুট করে স্টার্টে আলো সার্থকের পিঠে ধাক্কা খায়। আলো তার মন সার্থকের পিঠ থেকে আর তুলেনি। অতীতের ডায়েরি থেকে বেরিয়ে আলো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সম্পর্ক তাদের প্রথমে ছিল বন্ধু থেকে প্রেমের সম্পর্ক, তারপর বিয়ে। বিয়ে অত সহজ ছিল না, কারণ জনে তখন সবে পড়াশোনা শেষ করেছে আর ব্যাচমেট। অনেক কষ্ট করে তাদের বিয়ে হয়, অথচ এখন জনে আলাদা। সার্থক এতদিন অভিনয় করেছে তার সাথে, এত নিখুঁত অভিনয় যে সে কিছু টের পায়নি। কষ্ট হচ্ছে আলোর নিজের ভাগ্যের উপর। আচ্ছা, সার্থক কি নূপুরকে ভালোবাসে? ধুর, ভালোবাসে বলেই তো বিয়ে করলো, আর মেয়েটি প্রেগন্যান্ট। আলো খুব কাঁদছে, কিন্তু সেই কাদায় কোনো জল নেই। বিরক্ত সে নিজের উপর কাঁদতে কাঁদতে। তখনই হৃদয় চা নিয়ে তার রুমে আসলো। এক পলক তাকিয়ে আলো চায়ের কাপ নিল। হৃদয় স্বাভাবিক কণ্ঠে বলল, কাঁদতে ইচ্ছে করলে কেঁদে নে। আলো ভ্রু কুঁচকে বন্ধুর দিকে তাকালো। কিছু না বলে নিঃশব্দে চায় চুমুক দিল। হৃদয় আবারও বলল, বিজ্ঞান কি বলে জানিস? কান্না পেলে অনেকটা আবেগী হয়ে কাঁদুন, কারণ এতে করে কাদার ফলে সৃষ্ট উল্লেখযোগ্য পরিমাণে স্ট্রেস হরমোন এবং টক্সিন থাকে শরীর থেকে বের হয়ে যায়। মূলত কান্না শরীরকে এক প্রকার বিষমুক্ত করে ফেলে। পাশাপাশি এন্ডরফিন হরমোন তৈরি হয় যা মনকে সতেজ করে তুলে আর ভালো অনুভব হয়। আলো কটমট করে হৃদয়ের দিকে তাকালো। এই সময় কি বিজ্ঞান নিয়ে আলোচনা করার? আলো তার উপর রাগ ঝাড়ার আগে কক্ষে হৃদয়ের স্ত্রী প্রবেশ করল। তখন হৃদয়ের স্ত্রী তাসনিন বলল, কি হয়েছে? হৃদয় মৃদু হেসে বলল, কই কিছু না, আলোকে কাদার উপকারিতা শেখাচ্ছিলাম। আলো আঙ্গুল দেখিয়ে বলল, চুপ, তুই একটা কথাও বলবি না। তারপর তাসনিনের উদ্দেশ্য বলল, কাকিমা ঘুম থেকে উঠেছেন? না, আম্মাকে ঘুমের ওষুধ দিয়েছে, এখন জাগবে না। ঘুমের ওষুধ কেন দিলে আবার? হৃদয় তোমাকে আনতে যাওয়ার পর আম্মা চিৎকার চেঁচামেচি করে, তাই নার্স ইনজেকশন দেয়। ওহ,
তোমার কথা বলো, কি সিদ্ধান্ত নিলে? তাসনিমের প্রশ্ন আলো চুপসে গেল। কোনো সিদ্ধান্তই নিতে পারেনি সে এখনো। কি সিদ্ধান্তই বানিবে? তখন তাসনিম বলল, বাই চান্স তুমি ডিভোর্সের কথা ভাবছো না তো? আসমা সিদ্দিকা নূপুরকে খুঁজছেন সন্ধ্যা থেকে, অথচ মেয়েটার দেখা নেই। বাগানেও 2-3 দেখে এসেছেন। শেষে তিনি স্বর্ণাকে জিজ্ঞেস করলে স্বর্ণা উত্তরে জানায় সে জানে না। সন্ধ্যা পেরিয়ে নিশি নামতেই তার দুশ্চিন্তা বেড়ে গেল। তিনি অতি দ্রুত কথাটি স্বামীর কানে তুলল। কিন্তু শারদ বিপরীত কোনো ইঙ্গিত দিল না। বাধ্য হয়ে তিনি বললেন ছেলেকে। এদিকে আলোর চলে যাওয়ায় সার্থকের মন মরা, মায়ের কথা সে কানেই তুলল না। কিন্তু তার কিছুক্ষণ পরেই চেঁচামেচি শুরু হলো বাবা মায়ের ঘর থেকে। সার্থক গিয়ে তাদের কথোপকথন শুনল। শারদ অত্যন্ত রেগে বললেন, আশ্চর্য কথা বলছো তো তুমি আসমা। ওই মেয়ে কোথায় উধাও হলো সেটা আমি জানবো? একই স্বরে আসমা সিদ্দিকা বললেন, তোমরাই নূপুরের কিছু একটা করেছ। না হলে ওকে খোঁজে দেখছো না কেন? আসমা, বাড়াবাড়ি করো না। আলো প্রতি তোমার সব অন্যায় মেনে নিয়েছি বলে ভেবো না ওই মেয়ের প্রতি গোমার আদর মানব। তোমার বৌমার যেতে ইচ্ছে হয়েছে গিয়েছে, বাপের বাড়ি তো নাই, পর পুরুষের বাড়ি গিয়ে উঠল। এই পর্যায়ে সার্থক কথা বলল, মা, বাজে কথা বলো না। আসমা সিদ্দিকা বিছানায় বসে আঁচলে মুখ ঢেকে কেঁদে কেঁদে বললেন, আমি তো বাজেই বলি। গর্ভবতী বউটা যে কোথায় গেল তার খবর নেই। মায়ের এমন কথায় সার্থকের টনক নাড়া দিল। নূপুর কি সত্যি বাড়িতে নেই? সে দৌড়ে বোনের রুমে গেল। সরাসরি স্বর্ণাকে প্রশ্ন করল, নূপুর কোথায়? জানি না। পুরো বাড়ি দেখেছিস? মা দেখেছে। কখন থেকে পাওয়া যাচ্ছে না? স্বর্ণা উত্তর দিল না। সে ভাইয়ের দিকে দুটো চিঠি এগিয়ে দিল। সার্থক ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এসব কি? স্বর্ণা কথা বলা অর্থহীন মনে করল। সে চিঠি দুটো ভাইয়ের হাতে ধরিয়ে দিল। স্বর্ণার মতে বেশি কথা বলা কণ্ঠনালীর জন্য ক্ষতিকর। সার্থক বাবু, আপনি আমাকে এই ঢাকা শহরে এনেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যদি শুরুতে জানতাম আপনার স্ত্রী আছে তাহলে মরে গেলেও আপনাকে বিবাহ করতাম না। আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আপনাকে বিবাহ করেছি, কিন্তু আমার বাচ্চার জন্য আপনাদের সম্পর্ক নষ্ট হোক আমি চাই না। আপনি আসার সময় যখন গাড়িতে বলেছেন আপনার স্ত্রী আছে তখন আমি জানতাম এমন প্রলয় অবশ্যই হবে। কোনো নারীই চায় না নিজের সতীন আসুক। আপনি বলেছেন আপনাদের সম্পর্কে বিশ্বাস দৃঢ়, কিন্তু আমাকে বিবাহ করে আপনি বিশ্বাস ভেঙেছেন। তাহলে আলো দিদি কেন বিশ্বাস করবে? যেটা আপনি প্রথমেই ভেঙে ফেলেছেন। দিদি যদি আরেকজন পুরুষকে বিয়ে করত তাহলে আপনার চিন্তা ভাবনা কেমন হতো ভেবে দেখুন। আপনার দ্বারা আমি নিজের শুভাকাঙ্ক্ষী পেয়েছি। আমার থাকার জন্য সুব্যবস্থা করেছেন তিনি। ভাববেন না আপনি, আমি আমার স্বামীর কাছে ফিরে যাচ্ছি। আমি তার থেকে এই জন্মে পালিয়েই থাকব। শুধু আপনার কাছে একটাই অনুরোধ, আমার সন্তানের পিতার জায়গায় আপনার নাম লিখে দিবেন। ওকে আমি একটা সুন্দর জীবন দিতে চাই যার জন্য এত যুদ্ধ। আশা করি আপনি আর আলো দিদি আমার কথাখানা রাখার চেষ্টা করবেন। গত 3 দিনে আমার জীবনে তুফান নিয়ে এসেছিলাম আমি। গ্রামের লোকজন কখনো আমার খোঁজ করলে জানিয়ে দিবেন আমি ভালো আছি, ভালো থাকব। অপর চিঠিটা আলো দিদিকে দিলে আমার খুব উপকার হবে। ইতি, নূপুর। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই। আলো ঘুমানো প্রস্তুতি নিচ্ছে। শরীরটা কেমন হালকা লাগছে, গাটাও গরম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সার্থককে ডিভোর্স দেওয়ার কথা সে কল্পনাতেও ভাবেনি। কিন্তু যদি সত্যি দেখা যায় সার্থক নূপুর মেয়েটার সাথে সংসার করছে তাহলে তালাকি দিবে। চোখে হালকা ঘুম আসতেই কলিং বেল বেজে উঠল। এত রাতে কে আসলো ভেবে আলো আশ্চর্য হলো। পরক্ষণে সে ড্রয়িং রুম থেকে সার্থকের গলার আওয়াজ পেল। আলোর বিস্ময় আকাশ ছুঁই ছুঁই। এত রাতে সার্থক এখানে কেন এলো? হৃদয় আলোকে উঁচু স্বরে ডাকল। আলো ভেবে পেল না সে কি করবে। সার্থকের সাথে কথা বলবে না ঘুমের ভান ধরে এড়িয়ে যাবে। ড্রয়িং রুমে আলোর সামনাসামনি বসেছে সার্থক। আলোর পাশে হৃদয়। পাশেই তাসনিম চা বানাচ্ছে। হৃদয় প্রশ্ন করল, তাহলে তুমি বলছো নূপুরের সাথে তোমার বিয়ে 2 দিন আগে হয়েছে আর বাচ্চাটা ওর প্রথম স্বামীর? সার্থক হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিরক্ত হয়ে হৃদয় বলল, তাহলে তুমি কেন ফেঁসে গেলে এই ঝামেলায়? সার্থক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার সময় আমি বাস মিস করে ফেলি। তখন রাত 10টা, নেটওয়ার্কও উইক ছিল। তখন আমার সাথে নূপুরের দেখা হয়। ব্যাপারটা এমন যে নূপুর এক প্রকার পালিয়ে আসছিল। ও নিজেও বাসের জন্য এসেছিল কিন্তু বাস আগেই ছেড়ে দেয় আর আমরা সেই জায়গায় আটকা পড়ি।
জনে অপরিচিত ছিলাম, কিন্তু আমাদের থাকার জায়গার প্রয়োজন ছিল। তখন দুজনে একটা পুরাতন মাটির ঘর পাই যেখানে কেউ ছিল না। আমরা রাতটা সেখানেই পার করি। তারপর সকাল হতেই চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে যায়। আর তাকিয়ে দেখি নূপুর মেয়েটাকে কিছু লোক যা ইচ্ছে তাই বলছিল, আমাকেও ইত্যাদি ইত্যাদি বলে। তখন গ্রামের লোকদের মধ্যে একজন বলে উঠে নূপুরকে প্রেগন্যান্ট লাগছে। এটা শুনে সবাই ক্ষেপে যায়। তখন পরিস্থিতি বিগড়ে গিয়েছিল খুব। আমি গ্রামবাসীকে মিথ্যা বলি যে নূপুর আমার স্ত্রী। তখন তারা সবাই বিশ্বাস করেনি, কারণ নূপুরের হাতে চুড়ি, নাকে নথ কিছুই ছিল না। তারপর সবাই মিলে আমাদের বিয়ের ব্যবস্থা করে। তাদের কথা ছিল নূপুর আমার স্ত্রী হলে দুবার বিয়ে করতে তো সমস্যা নেই। আমরা অনেক চেষ্টা করি বিয়েটা থামানোর, কিন্তু সহজ ছিল না কিছুই। তোমাদের কাউকে জানানোর উপায়ও ছিল না, কারণ নেটওয়ার্ক উইক। তারপর আমরা জনে ঢাকার বাস ধরি। বাসেই আমি আলোর কথা নূপুরকে বলি। আমি জানিয়ে দিই নূপুরকে কখনো স্ত্রী মানতে পারবো না। তখন নূপুরও বলে সে সংসারী হতে চায় না। সে এমন একটা জীবন চায় যেখানে কোনো বাধা থাকবে না। ওর শ্বশুরবাড়ির বিরুদ্ধে লড়তে চায়। আর ওর শ্বশুরবাড়ির কাহিনী বলার মতো না। নূপুরের সামনে তখন ওর সন্তান ছিল। তার সন্তান যদি শ্বশুরবাড়ির হাতে পড়ে তাহলে নূপুরের কোনো আশায় পূর্ণ হবে না। বাচ্চাটাকে সে তার শ্বশুরবাড়ির পরিবেশে বড় করতে চায়নি বলে পালাচ্ছিল। আর তাছাড়া নূপুর তাদের সামনে গেলে বাচ্চার দোহাই দিয়ে আবারও আটকে ফেলবে। ঢাকাতে প্রথম আসায় ওর সাহায্যের দরকার ছিল, থাকার জায়গা ছিল না। সবকিছু নিয়ে আমি আলোর সাথে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু মায়ের সামনে নূপুরকে স্ত্রী হিসাবেই পরিচয় দিতে হতো, কারণ বয়স্করা সহজেই ধরতে পারে প্রেগন্যান্ট কি না। আর মা কেমন তা তো বলতে হবে না। তাই আমি বলি যে 6 মাস আগে বিয়ে হয়েছে। সত্যি বলতে তখন আমি অত কিছু ভেবে দেখিনি, কিন্তু মা বাবাকে বলতে গিয়ে আলো সব শুনে ফেলে আর পরিস্থিতি বিগড়ে যায়। তখন আমারও মাথা খারাপ হয় আলোর অবিশ্বাস করাই। একটাই কথা মাথায় ঘুরছিল, আলো অবিশ্বাস কেন করবে? আর আমার ভাবনার জন্যই সব শেষ। সার্থক নিজের হাত দিয়ে মুখ আড়াল করল। সবটা শুনে সবাই নিশ্চুপ। তারা জানে সার্থক মিথ্যা কথা কম বলে। একটু জল খেয়ে সার্থক বলে, আমাদের বিয়ে কখন হয়েছে কাবিননামায় দেখ। তার হাতে থাকা কাগজের ফাইলটি হৃদয়ের দিকে এগিয়ে দিল। হৃদয় সবটা পড়ে দেখে বলল, 2 দিন আগেই বিয়ে হয়েছে। তখন তাসনিন বলল, কিন্তু নূপুর যদি প্রেগন্যান্ট হয়, ওর গর্ভে অন্য কারো সন্তান হয়, তাহলে তোমাদের বিয়ে তো যায় না। তাসনিনের কথায় সবার মাঝে নতুন কৌতূহলের সৃষ্টি হলো। চায়ের কাপ রেখে হৃদয় বলল, মানে কি? প্রেগন্যান্ট অবস্থায় বিয়ে হয় না? দেখ, আমি বাবাজানের থেকে শুনেছি গর্ভবতী অবস্থায় তালাক বা বিয়ে হয় না। যদি না জেনে বিয়ে হয় তাহলে তা বাতিল বলে গণ্য হয় এবং তাদের বাচ্চা প্রসবের পরে আবার পুনরায় বিয়ে করতে হবে। এমনি বিয়ের আগে যদি কোনো মেয়ে প্রেগন্যান্ট হই আর সে সময় বিয়ে করলে তা অশুদ্ধ। সহিহ বুখারীতে তা স্পষ্ট উল্লেখ আছে। তাসনিনের কথায় সার্থক যেন আশার আলো দেখতে পেল। যদি তাদের বিয়েটা যায় না হয় তাহলে তার একমাত্র স্ত্রী শুধুমাত্র আলো। শুধুই আলো। আলো চোখে জল নেমে আসছে। তাহলে কি তার স্বামী একাই, তার কোনো ভাগিদার নেই? হৃদয় প্রশ্ন করে, তাহলে ওই গ্রামের কাজী কি বিষয়টা জানতো না? তিনি কেন প্রেগন্যান্ট অবস্থায় বিয়ে দিলেন? সার্থক উত্তর দেয়, তারা জানতে আমরা আগে থেকেই স্বামী স্ত্রী। আর স্বামী স্ত্রীর মধ্যে দ্বিতীয়বার বিয়ে হওয়া না হওয়া কি সবার উদ্দেশ্য? তাসনিন আবার বলল, তোমরা চাইলে বাবাজানের সাথে কথা বলতে পারো। হৃদয় কথা বলল, না না, এত রাতে বাবাকে বিরক্ত করা ঠিক হবে না। তাসনিন ধমক দিয়ে বলে, তুমি বিরক্তের কথা ভাবছ? আরে ভাই, তিনটা জীবন ধ্বংসের পথে। তাসনিনের পিতা পেশায় কাজী হওয়ায় কেউ বাধা দিল না। আর তাসনিন তার বাবাজানের নাম্বারে ডায়াল করল। প্রথমবার রিসিভ না হলেও দ্বিতীয়বার রিসিভ হলো। তাসনিন লাউডস্পিকারে দিয়ে প্রশ্ন করলে তিনি একই উত্তর দেন এবং বিয়ে নিয়ে কিছুক্ষণ আলোচনা করেন। আলো দিদি, দুঃখিত, প্রথমে অনুমতি ছাড়া দিদি এবং তুমি করে ডাকার জন্য। আমাদের বিবাহ জনের অমতেই হয়েছে। জানি না আমার কথা বিশ্বাস করবে কি না, তবুও ধৈর্য ধরে পুরো চিঠিটা শেষ করো। সার্থক বাবু তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তিনি যথেষ্ট একগুঁয়ে। নিজের জেদ এবং বিশ্বাসে অটুট। ভেবো না সম্পর্কে জড়িয়েছি বলে উনাকে চিনেছি, বরং আমি লোকজনকে খুব সহজেই চিনে ফেলতে পারি। আর সার্থক বাবু তো নিজের জেদ সবাইকে দেখিয়ে বেড়ায়। এতক্ষণে নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির গল্প শুনে নিয়েছো।
আমি ততদিন পর্যন্ত তাদের থেকে পালিয়ে বেরাবো যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত, আমার সন্তানের জন্য সুন্দর পৃথিবী দিতে পারছি। আমি চাই না আমার সন্তান শ্বশুরবাড়ির পরিবেশে বেড়ে উঠুক, তাহলে আমার বাচ্চাটিও পাষাণী হবে। আমার দুর্বলতা হলো আমার বাচ্চাটা। আর দুর্বলতাকে সাথে নিয়ে যুদ্ধ করা মানে আগেই হাত গুটিয়ে পালানো। আমি সংসারী নারী না, সংসার বিচ্ছিন্ন নারী। সমাজ আমাকে সেই দৃষ্টিতে দেখবে না যেমনটা অন্য 5 সংসারীকে দেখবে। ফলস্বরূপ বাচ্চাটাই কষ্টে বেড়ে উঠবে। আমি উপযুক্ত হতে হতে হয়তো আমার শ্বশুরবাড়ির লোক আমাকে খুঁজে পাবেন, তখন আমার বাচ্চাটির বিপদ আরো বেড়ে যাবে। তাই আমি চাই ওকে সুন্দর সংস্কার দিতে। সার্থক বাবু বলেছেন তোমরা বাচ্চা দত্তক নেওয়ার কথা ভাবছো। দিদি, আমার বাচ্চাটাকে কি তুমি মায়ের জায়গা দিতে পারবে? বাবা, জায়গায় সার্থক বাবুর নামটা বসিয়ে দিবে? আমি কখনোই সার্থক বাবুর সামনে স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না, আর না বাচ্চাটিকে দত্তক দেওয়ার পর নিজের বলবো। দয়া করে আমার কথাখানা ভেবে দেখ। ইতি। নূপুর। চিঠি পড়া শেষ করে হৃদয় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সার্থকের উদ্দেশ্য প্রশ্ন করল, ওর শ্বশুর বাড়ির কি গন্ডগোল? বিস্তারিত জানি না আমি। শুধু এটুকু জানি ওর শ্বশুরের গোপন বেআইনি কাজকর্ম আছে আর ওর হাজবেন্ড সাইকো। তাছাড়া তারা নারীকে নিচু জাত মনে করেন। আর ওর বাবার বাড়ি? বাবা মা বেঁচে নেই। চাচা চাচির কাছেই বড় হয়েছে, কিন্তু ওর বয়স যখন 17 তখন ওর স্বামীর কাছে ওকে বেচে দেয়। সংসার করেছে কয় বছর? ও আটক ছিল প্রায় 1 বছরের মতো। তারপর বিয়ে হয়। এখন 20 পা দিয়েছে হয়তো। তাসনিন প্রশ্ন করল, তুমি বললে নূপুর ঢাকায় প্রথম এলো, তাহলে ও পালিয়ে গেল কোথায়? হৃদয় উত্তর দিল, চিঠিতে তো লিখব ওর শুভাকাঙ্ক্ষী থাকার সুব্যবস্থা করেছে। হবে হয়তো কেউ একজন। এমনটাও তো হতে পারে নূপুর মিথ্যা বলেছে, ওর কোনো শুভাকাঙ্ক্ষী নেই। আলো আর সার্থকের ভালোর জন্য চলে গেল। এতক্ষণ পর আলো মুখ খুলল। তাসনিনের উদ্দেশ্য বলল, না, এই মেয়ে এমনটা করবে না। ওর যদি এভাবে যাওয়ার থাকতো তাহলে সন্ধ্যা অবধি অপেক্ষা করত না, চিঠিতে এত কাহিনী লিখত না। ও নিজের জন্য আশ্রয় খুঁজে পেয়েছে, ওর লক্ষ্যে পৌঁছাবার সিঁড়ি পেয়ে গেছে। নিজের ভালোটা ভালোই বুঝেছে। আলো একটু থেমে আবার বলল, নূপুর কিভাবে জানলো আমরা বাচ্চা দত্তক নিতে চাইছি? কথায় কথায় নূপুর জিজ্ঞেস করে আমার বাচ্চা হয়েছে কি না, তখন আমি জানাই তোমার 2বার মিসক্যারেজ হয়েছে, তাই আমি এরপর দত্তক নিতে চাইছি। বাহ, তুমি আমাদের পরিবারের কথাও ওকে বলে দিয়েছ? তাচ্ছিল্যের সুরে হেসে আলো প্রশ্ন করল, সত্যি সত্যি স্ত্রী মানতে শুরু করেছিলে নাকি? সার্থক মাথা নিচু করেই রাখে। সে বুঝতে পারে আলো বিষয়টা এখনো সহজভাবে নেয়নি। তাসনিন বলল, তাহলে এখন কি নূপুরকে খুঁজবে? হৃদয় উত্তর দে, না, নূপুর নিজে বলেছে ও সুরক্ষিত জায়গায় আছে। ও সার্থকের বাড়িতে আশ্রয়ের জন্য ছিল তো। সেটা যখন অন্য কোথাও পেয়ে গেল তখন খোঁজার কি দরকার? কিন্তু নূপুরের থেকে ওর সন্তান ওরা কিভাবে দত্তক নিবে, যখন জানেই না নূপুর কোথায়? নূপুর যখন বলেছে দত্তক দিবে তার মানে যে কোনো উপায় নিশ্চয়ই রেখেছে। তারা আরো কিছুক্ষণ নূপুরকে নিয়ে আলোচনা করে। একসময় ফজরের আজান কানে ভেসে আসে। কথার মহল ছেড়ে সবাই নামাজ আদায় করে নেয়। হৃদয়ের বাড়ি থেকে নাস্তা করার পর সার্থক আলোকে বলে, ব্যাগ গুছিয়ে নাও। ব্যাগ কেন গুছাবো? মানে কি? বাড়ি যাবে না? আলো মাছি তাড়ানোর ভঙ্গিতে বলে, বাড়ি কেন যাব আমি? তুমি নিজের ইগো নিয়ে নিজে দোষ করেও আমাকে দোষারোপ করো। তারপর আমি চলে আসার সময়ও আটকালে না। তোমার নিজের এই অভ্যেসের সাথে আমি আর পারছি সার্থক। এতক্ষণ ধরে সার্থক ভেবেছিল হয়তো সব ঠিক হয়ে গেছে। কিন্তু আলোর কথা শুনে সে ঘাবড়ে যায়। আলোকে ছাড়া থাকা তার জন্য অসম্ভব। তাই তো এত বৃষ্টি মধ্যেও বেরিয়ে পড়েছে। সার্থক যতই রাগ জেদ দেখাক না কেন সবটাই অল্প সময়ের। দিন পেরিয়ে রাত হতেই সে নিজের কাছে হার মানে। সার্থক আমতা আমতা করে আলোর হাত ধরে বলে, সরি, আলো আর হবে না। প্লিজ চলো। এক ঝটকায় আলো হাত ছাড়িয়ে নেয়। ক্রোধ স্বরে বলে, তোমাকে যেন আমার আশেপাশেও না দেখি সার্থক। তোমাকে দেখলে আমার জাস্ট ঘেন্না হচ্ছে। বলতে বলতে নিজের রুমে চলে যায়। সার্থক পেছনে যেতে চাইলে হৃদয় আটকে ফেলে। সার্থক বলল, মানে কি হৃদয়? আমি সবকিছু জেনে শুনে না করেছি। ভুল হয়েছে বললাম তো। হৃদয় বলল, দেখ, আলো নিজেকে সামলে নিক আগে। তোমার বিহেভের জন্যই আলো এমন করেছে। তুমি প্রমাণ করো যে তোমার বিহেভ পাল্টে গেছে। সার্থক পাশে সোফায় ধপ করে বসে পড়ল। আলোকে ছাড়া তার ক্ষণ কিভাবে কাটবে?
এক সপ্তাহের মতো হয়েছে নূপুর দিনাজপুরে। দিনাজপুরের একটা বাংলোতেই থাকতে দেওয়া হয়েছে। আর নূপুর সেখানকার পাঁচবাড়ি ডিগ্রি কলেজে অ্যাডমিশন রেখেছে। প্রেগন্যান্ট অবস্থায় ক্লাস করা তার জন্য পসিবল না, কিন্তু তাও পরীক্ষা দিতে হবে। নূপুর অনেক কৃতজ্ঞ তার শুভাকাঙ্ক্ষীর উপর। এখন তার সন্তানের সাথে সে নিজে সেফ। অন্যদিকে সার্থক বাবু আর আলো দিদিও ঝামেলা মুক্ত থাকল। নূপুরের মনে পড়ল আসমা সিদ্দিকার কথা। খুব অদ্ভুত তিনি। আলো এতদিনেও তার পুত্রবধূ হতে পারেনি, অথচ কত সহজে নূপুরকে মেনে নিল। তা কি শুধু নূপুরের রূপ আর সন্তানের জন্য, নাকি অন্য কোনো ঘাপলা আছে? আলো পা দুটো আড়াআড়ি করে ছাদে বসে আছে। তার মুখের হাসি নেই, তবে গত কয়েকদিনের চেয়ে অবস্থা অনেকটাই ভালো। দিনে যা জ্বর হয়েছিল। আলো এক পানে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়ে আছে। পুরো গাছটা রঙিন হয়ে আছে। কৃষ্ণচূড়ায় এক অদৃশ্য শক্তি আছে। এই ফুল সবাই পছন্দ না করলেও খুব কম মানুষই অপছন্দ করে। কৃষ্ণচূড়াকে সবাই গাছে দেখতে পছন্দ করে। আলো তাদের মধ্যেই একজন। সার্থক আগে কৃষ্ণচূড়া নিয়ে কত কবিতা, ছন্দ তৈরি করত। যখনই আলোর মন খারাপ হতো টুস করে কবিতা বলা শুরু করত। কলেজ থেকে বিদায়ের সময় আলোর মন খারাপ ছিল। আলো 4টা বছর এই কলেজে ছিল, ছেড়ে যেতে মায়া তো লাগেই। তখন কেউ একজন তাকে পেছনে থেকে চোখ বন্ধ করে দেয়। আলো ঘাবড়াতে যেও ঘাবড়ায়নি, কারণ সে বুঝে নিয়েছিল সার্থকই তার চোখ বন্ধ করেছে। প্রায় 10 মিনিটের মতো হাঁটিয়ে আলোর চোখ থেকে হাত ছাড়ায়। আলো পেছনে ফিরতে কৃষ্ণচূড়ার বর্ষণ শুরু হয়। আবেশে সে চোখের পাতা বন্ধ করে নেয়। সেকেন্ড কয়েক শেষ হতে সার্থকের দর্শন পায় সে। আলো দেখে সে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছের ছায়া। দৃষ্টি কৃষ্ণচূড়া ফুলে আটকাতে বাচ্চাদের মতো লাফাতে লাগলো। দৃশ্যটা এমন যে আকাশে উড়ন্ত সাদা নীল মেঘগুলোর মতো কৃষ্ণচূড়াও তার একটি অংশ। এই এক টুকরো মেঘটির রং লাল। লাল রঙের মেঘটি আলোর মনের সমস্ত হতাশা মুছে দিতে বৃষ্টি হয়ে নামে। সার্থক তার দৃষ্টি আলোতে স্থির রেখে মুগ্ধ চাহনিতে বলল, এই নারী যদি কৃষ্ণচূড়ার এক ফালি মেঘ হয়, তবে আমি বৃষ্টি হতে প্রস্তুত। আলো ভ্রু কুঁচকে তাকালো, কিন্তু কিছু বলল না। সার্থক আবার বলল, তোমার কৃষ্ণচূড়ার প্রতিটা রঙিন কাব্যে, প্রতিটা পাতায় আমার নাম লিখে রেখ হৃদয় হরণী। হৃদয় হরণী, এই একটা ডাক তার হৃদয় ছুঁয়ে যায়। কেঁপে উঠে সারা অঙ্গ। এই ডাকে সে আজীবন সাড়া দিতে প্রস্তুত। কত নিমিষেই না আলোর হতাশা দূর করত সার্থক। অবশ্য আলো সার্থক ছাড়া কিছু বুঝেও নি, তাই সব ভুল মেনে নিত। কিন্তু বর্তমানে এই পেতনি কি ভাবিস? হৃদয়ের ধাক্কাতে আলোর ধ্যান ভাঙল। মাথা নেড়ে সে কিছু না বলল। আলো প্রশ্ন করল, ব্যবসায় লস খাচ্ছিস নাকি? দিন দিন এভাবে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিস কেন? হৃদয় আফসোসের ভঙ্গিতে বসা থেকে দাঁড়িয়ে বলল, কি আর করব বল, বউ আগের মতো যত্ন নেয় না। আলো হৃদয়ের কথায় রিয়েকশন দেখানোর আগে তাসুনি উড়ে এসে বলে উঠল, বউ যত্ন নেয় না? এই তোর কি যত্ন করব বল, এক্ষুনি বল কোন ক্ষেতের মূলা এনে তোকে খাওয়াতে হবে। হৃদয় আমতা আমতা করে বলে, আরে আমি মজা করছি। মজা বুঝো না? ফান 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 আমার জুতায় মিশে যাক। আজকে তোমার এমন যত্ন করব জীবনেও বলবে না আমার কারণে শুটকি হচ্ছ। তাসুনি এটুকুতে থেমে গেলে ঝগড়া থেমে যেত, কিন্তু সে বিড়বিড় করে বলল, দেখলে মনে হয় কঙ্কালের মামাতো ভাই। এর চেয়ে তো চিকনা ভূতি বেশি সুন্দর। হৃদয়ের কানে কথাগুলো পৌঁছাতে খেপে গিয়ে বলল, কি বললে তুমি? আমাকে নিয়ে তোমার মনে এইসব ফন্দি করেছ? তোমার চেয়ে তো রূপচাঁদা সুন্দরী বেশি সুন্দর। ছি ছি। অবশ্য তোমার চয়েস রূপচাঁদা সুন্দরী পর্যন্তই থাকবে। শুটকি মাছ প্লাস রূপচাঁদা সুন্দরী, বেস্ট কাপল। আলো পড়ে গেল দুজনের মাঝখানে। সে এতক্ষণ ধরে মিটিমিটি হাসছিল। নিজের হাসি কোনো মতে আটকিয়ে প্রশ্ন করল, রূপচাঁদা সুন্দরী মানে গলির পাগলিটা? তাসুনিন আলোকে নিজের দিকে মুখ করে বলে, এই পাগলের সৌন্দর্যই তোমার বন্ধু দেখল। ভূতের চোখে সুন্দর আর কতটুকুই বা হবে। আলোকে হৃদয় এক হাত ধরে টান দিয়ে নিজের দিকে করে বলল, যে ভূত ভূত করছে না, তাকে বলে দেয় আয়নায় গিয়ে নিজের শাকচুন্নির মতো চেহারাখানা দেখতে। প্রতিদিন নিজেকে আয়নায় দেখে দেখে মাথায় ভূত চেপেছে। একইভাবে তাসুনিন তাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, হা হা হা, জোকস জোকস। একখানা তাজা ভূতের সাথে থাকলে মানুষের মাথা কি আর ঠিক থাকে? চোখ দুটো যেন চোখ নই হাঁসের সদ্য পাড়া ডিম। কপাল তো মাশা আল্লাহ, এত বড় যে 11 জন ফুটবল খেলতে পারবে।
পাশের বাড়ির ছাদ থেকে 6-7 বছরের বাচ্চা ছেলে বলে উঠল, হাঁস সদ্য একটা ডিম পাড়ে। হৃদু আঙ্কেলের চোখ একটা বড় একটা ছোট। তাসনিম কোমরে হাত দিয়ে বাচ্চাটিকে ধমকিয়ে বলল, আব্বে তুই চুপ। প্রতিদিন আমাদের কথায় তোকে নাক ঢুকাতে কে বললে? বেতন দেয় কেউ? হৃদয় দাঁত খিলখিলিয়ে হেসে বলে, হা হা হা, এই না হলে মানুষের বাচ্চা। কোথাকার মূর্খ মহিলা লজিক ছাড়া কথা বলে, ভুল তো ধরবেই। চুন্নিগিরি মাছ ভাজা চোর। বাচ্চাটি তখন বলল, প্লিজ স্টপ আঙ্কেল আন্টি, পপকর্ন নিয়ে আসছি। আলো ভিতরে ভিতরে হাসলেও সেটা প্রকাশ করতে পারছে না। এরা জনে টম এন্ড জেরির মতো লড়তে থাকে। এখন আলো হাসলে বোমাটা তার মাথার উপর ফাটবে। আলো চুপি চুপি পালাতে চাইলে হৃদয় আবার টেনে মাঝখানে দাঁড় করাই। তারপর বলে, এই ময়লার প্রধানমন্ত্রী, নাক ফাটা বেলুনকে বল ভদ্রভাবে কথা বলতে। আলোকে তাসনিম নিজের দিকে ঘুরিয়ে বলে, নিজের বর্ণনা কি আমার চেহারায় দেখছে? ভদ্রতা কাকে বলে, কত প্রকার ও কি তার প্রশিক্ষণ আমার কাছ থেকে নেয় মানুষ। হৃদয় আলোকে নিজের দিকে ঘুরানোর আগেই আলো তার দিকে ঘুরে গেল। হৃদয় বলল, তাই তো বলি আজকাল অভদ্রের সংখ্যা দিন দিন বাড়ছে কেন? প্রশিক্ষণ কেন্দ্র তাহলে এখানে? তাসনিম রেগে বলল, চুপ বান্দের চাচাতো ভাই। হিরো আলমের পিডিএফ। তুই ছকিনার পিডিএফ ফটোকপি। তুই তুই আলো মাথা নিচু করে তাদের জনের মাঝখান থেকে পালিয়ে এসেছে। এখন জনে একে অপরকে আঙ্গুল দেখিয়ে ঝগড়া করছে, যাকে বলে পায়ের উপর পা দিয়ে ঝগড়া করা। আলো দূর থেকেই মজা পেয়ে হাসছে। হাসতে হাসতে আলো হৃদয়ের মায়ের সাথে দেখা করতে চলে আসে। আর চোখে আলোর চলে যাওয়া দেখে তাসনিম বলল, হয়েছে, ঢং অফ করো। আলো চলে গেছে। হেসেছে। হাসবে না আবার? তাসনিম বলে কথা। হৃদয় ছাদ থেকে চলে নেমে যাওয়ার জন্য পা বাড়াতে তাসনিম বলে উঠল, বাই দা ওয়ে, তোমার সাথে সত্যি সত্যি কঙ্কালের একটা সম্পর্ক আছে। হৃদয় তাসনিমের বিয়ে হয়েছে মাত্র 6 মাস। তাদের বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছে। পূর্ব পরিচয় বলতে বিয়ের আগে কয়েকদিন ফোনালাপ। অথচ জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রগাঢ়। পরিবার টিকিয়ে রাখার জন্য বোধ হয় আন্ডারস্ট্যান্ডিংটাই বেশি জরুরি। ভালোবাসা, বিশ্বাস দুটোই পরস্পর বোঝাপড়ার পরে জন্ম নেয়। আলো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এমনটা নয় যে তার সংসারে আন্ডারস্ট্যান্ডিং নেই, বরং এমনটা যে সার্থক বুঝে না, বা বলা যায় 2 লাইন বেশি বুঝে। 6 বছরের সম্পর্কে আলোই বেশি স্যাক্রিফাইস করেছে, নাকি সংসারে নারীকেই বেশি ছাড় দিতে হয়? বিয়ে পর এক সংসারী নারী সবচেয়ে বেশি ত্যাগ করে। জন্মের পর বেড়ে ওঠা পরিবেশ থেকে হুট করে বিচ্ছিন্ন হয়ে যায়। এটুকুতে নারী নিজেকে সামলাতে পারত, কিন্তু দিন কাটিয়ে রাত হতে নতুন আরেক পরিবার, নতুন চেহারা, নতুন সম্পর্ক। তার কাঁধে তুলে দেওয়া হয় পুরো সংসারটা। দেবর, ননদ, শ্বশুর, শাশুড়ি, স্বামী প্রত্যেকের মন জয় করে তাদের মনে স্থান তৈরি করা। যদি তাতে ব্যর্থ হও তাহলে নারী তুমি ভালো না। এরপর আসে সন্তান। জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে প্রকৃত মানুষ করা মুখের কথা নয়। সংসারী নারীর এক লাইনে পরিচয়, সবার প্রথমে ঘুম থেকে উঠা আর সবার শেষে ঘুমানো। কারণ তারা এই যুদ্ধের নিয়মিত যোদ্ধা। তবুও শেষে তারা হাসে। শ্বশুর শাশুড়ির একটুখানি দোয়া গ্রহণেই তার সুখ। স্বামী এক টুকরো ভালোবাসা তারা মনে করে, এই তো চাঁদখানা হাতে পেলাম। সন্তানের হাসিতে তারা আজীবন হেসে যেতে পারে। কেউ মনে করে নারীর কোনো বাড়ি নেই, তারা প্রথমে বাবার বাড়ি তারপর স্বামীর বাড়ি। কিন্তু অন্যজনের মতো নারী বাড়ি 2টা। এক বাবার বাড়ি, 2 স্বামীর বাড়ি। যার দৃষ্টিভঙ্গি যেমন। আলো কক্ষে প্রবেশ করে দেখল হৃদয়ের মা চোখ বন্ধ করে শুয়ে আছেন। 1 মাস আগে থেকে তিনি অসুস্থ হয়ে বেড রেস্টে আছে। আলো পাশে বসে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। তখন তিনি চোখের পাতা মেলে আলোকে এক পলক দেখলেন। মৃদু হেসে আলো পাশের চেয়ারে বসে বলল, ক্ষুধা লেগেছে? খাবে কিছু? তিনি মাথা না বোধক নাড়লেন। আলো উনার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বললেন, স্যুপ করেছি আমি, একটু খাও। এবারে উনি মুখ খুলে বললেন, একটু পরে খাবো। হৃদু এসেছে? এসেছে মানে? ফুল মুভি করে ফেলছে মানে? জনে আবার ঝগড়া করছে ছাদে। তারা জনে একসঙ্গে হো হো করে হেসে ফেলল। হৃদয়ের মা বললেন, আমি অনেক ভাগ্যবতী রে, তাসনিনের মতো মেয়ে আমার ছেলের বউ হলো। আমার সংসার কত সুন্দর করে সামাল দিচ্ছে। আর আমি মেয়েটাকে তার বাবার বাড়িতেও পাঠাতে পারিনি কয় মাস। কিছু দিতে পারলাম না ওকে।
আলো উনার হাত নিজের মুঠোয় শক্ত করে ধরে চুমু খেয়ে বলল, এই যে তুমি বলছো আমি অনেক ভাগ্যবতী। এই একটা বাক্যই তোমাদের ছেলের বউদেরকে দেওয়া শ্রেষ্ঠ উপহার। আমরা বৌমারা এই বাক্য শুনলেই সবচেয়ে সুখী। তার কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা, ওদের জনকে আজকেই তাসনিনের বাড়িতে পাঠিয়ে দিই। কয়েকদিন থেকে আসুক, আমি যখন বাড়িতে আছি। কতদিন থাকবি এভাবে? 1 সপ্তাহ হয়ে গেল, সার্থক প্রতিদিন তোকে নিতে আসে, কিন্তু তুই তার সামনে যাস না। তুই যে এভাবে চলে এলি, তোর সংসারটাকে সামলাচ্ছে? আলো চুপ করে রইল। এত জলদি সে সার্থকের কথায় সায় দিবে না। সে বলল, আর কিছু দিন যাক। শুয়ে থাকো তুমি, আমি স্যুপ নিয়ে আসছি। আলোর মনটা কি তেতো হয়ে গেছে? আগে তো এমন ছিল না। আগে ঝগড়া হওয়ার পর সার্থক একবার মাফ চাইলে সব ঠিক হয়ে যেত। কিন্তু এখন 7টা দিন সার্থক কি না করছে, তবুও তার মন গলছে না। মনের দরজা বন্ধ হলে খোলা বোধ হয় বেশি কঠিন। সার্থক অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল। তখন পেছনে থেকে আসমা সিদ্দিকা বলে উঠল, কোথায় যাচ্ছিস তুই? বিরক্ত হয়ে সার্থক বলল, মা তুমি প্রতিদিন একই প্রশ্ন কেন করো? তুমি জানো যে আমি আলোকে আনতে যাচ্ছি। ক্রোধে তিনি বাজখাই গলায় বললে, ওই মেয়েকে প্রতিদিন আনতে যাস তুই, কিন্তু ফিরেছে কোনোদিন? ম্যাডামের তো রাগ উপচে পড়ছে। মেয়ে মানুষের এত তেজ ভালো না। সার্থক কোনো উত্তর না দিয়ে বেরিয়ে এলো। মা মানুষটি কারণ বা অকারণে রেগে গেলে চুপটি করে সরে যাওয়ায় শ্রেয়। সার্থক রাস্তা পার করতে চাইলে ঝড়ের গতিতে একটি বাইক তাকে ছুঁয়ে গেল। সে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। পায়ের হাঁটুতে বেশ আঘাত পেয়েছে। আলোর আত্মা কেঁপে উঠল। সে দ্রুত সার্থকের কাছে গিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? বলতে বলতে তার গাল চোখের জলের স্পর্শে ভিজে গেল। আলো কান্না করতে করতে হৃদয়কে ডাক দিল। হৃদয় তাদের থেকে কয়েক হাত দূরে ছিল বিধায় আলোর চিৎকার শুনে পেছনে ফিরল। সার্থকের এমন অবস্থা দেখে সে দৌড়ে এলো। আর জনে মিলে তাকে হসপিটাল নিয়ে গেল। নূপুরের দিনগুলো বেশ কাটছে। সে এখন বাংলোতে একা না। তার দেখাশোনার জন্য একজন বয়স্ক মহিলা আছেন। সারাদিন তার সাথে গল্প করেই কেটে যায়। তার প্রেগন্যান্সির সময় 6 মাস এখন। সে মনে প্রাণে চাইছে তার সন্তান সুস্থ থাকুক, সুস্থভাবে জন্ম নিক। কলেজে সে প্রথম গিয়েছিল। এখন বাড়িতেই পড়াশোনা করছে। নূপুরের পড়াশোনার খরচ সব তার শুভাকাঙ্ক্ষী চালাচ্ছে। সে পণ করেছে, একদিন যখন সে সফলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাবে তখন এই ব্যক্তির সমস্ত টাকা শোধ করে দিবে। কিন্তু অর্থ শোধ করলেও উপকার কি শোধ করতে পারবে? সারা জীবন সে শুভাকাঙ্ক্ষীর কাছে ঋণী হয়েই রইল। আলো কাঁদতে কাঁদতে নিজের চোখ নাক লাল করে ফেলেছে। 1 সেকেন্ড তার মানুষটির প্রাণ চলে যেতে পারত। কি করে ক্ষমা করত আলো তখন নিজেকে? এই 2 মাসে সার্থকের দিকে ফিরেও তাকায়নি। আজ তাসনিনের প্রেগন্যান্সির রিপোর্ট আনতে গিয়েছিল হৃদয় আর সে। তখন রাস্তায় সার্থক তাকে ডাক দিলে মুখ ফিরিয়ে চলে অথচ। আর এখন কি অঘটন তাই না ঘটল। সার্থক পা নাড়তে চাইলে আলো অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে, আবার কি নাটক করতে চাইছো? সার্থক অসহায় কণ্ঠে বলে, আমি নাটক করছি? আলো তার সুর না পাল্টিয়ে বলে, মাঝ রাস্তায় তামাশা করাটা নাটক নই? কে বলেছিল আমার পিছু পিছু আসতে? আফসোস আজ মরে যায়নি। আলোর বুক কেঁপে উঠে। কি সব বলছে সার্থক? সে মরে গেলে আলো বাঁচবে কি নিয়ে? সার্থক কি তার মনের অবস্থা বুঝছে না? সার্থক আবারও বলল, আমার ভুলের শাস্তি হয়তো একমাত্র মৃত্যু। না হলে এতদিনেও কিচ্ছুটি পরিবর্তন হলো না। আলো চুপ করে রইল। সার্থক কি খুব বড় অন্যায় করেছে? আলো নিজেও জানে না সে কেন পারছে না সার্থকের সাথে নরমাল হতে। তার কারণ কি ইগো নাকি রাগ? আলো উঠে আসতে চাইলে সার্থক বলল, আলো, আমি বলবো না আমাকে ক্ষমা করো। তুমি নিজের জীবনটা বরং আমি বিহীন গুছিয়ে নাও। আমি সেই কিট যে তোমার জীবনের অন্ধকার। আলো পেছনে ফিরে তাকালো। সার্থকের চাহনিতে অনুশোচনা স্পষ্ট। তার মানে আলো নিজে সফল হয়েছে। অনুশোচনা শব্দটা সার্থককে প্রতি মুহূর্তে করে করে খাচ্ছে। এই শাস্তি সবকিছুর ঊর্ধ্বে। কারো শারীরিক শাস্তির চেয়ে মানসিক শাস্তিটাই বেশি কার্যকর। আলো কেবিন থেকে বের হতে হৃদয়ের সামনে পড়ল। তারা কেবিন থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। হৃদয় বলল, সার্থকের কথা বার্তায় অনুতাপ স্পষ্ট। দেখ আলো, 2 মাস হয়ে গেছে তুই তাকে এড়িয়ে যাচ্ছিস। সার্থক শাস্তি পাচ্ছে এখন। আজ বা কাল আমরা যে কেউ মারা যেতে পারি। আজ দেখলি না, 1 সেকেন্ডের জন্য সার্থক বেঁচে গেল।
তখন কিন্তু উল্টেটাও হতে পারত। ফলাফল তখন তুই নিজে বেঁচে থেকেও মরে যেতি। আজ আছি, কাল নেই। কি দরকার নিজের ইগো দেখিয়ে এড়িয়ে চলার? যতদিন আছি ভালো থাকি, ভালো রাখি। বাকিটা তুই বুঝিস। হৃদয়ের কাঁধে ভর দিয়ে সার্থক হাঁটতে লাগলো। পিছু পিছু আলো আসছে। সার্থক প্রথমে ভ্রু কুঁচকালেও কোনো প্রশ্ন করল না। হৃদয় সিএনজি দাঁড় করিয়ে দিতে আলো সার্থককে নিয়ে গাড়িতে বসল। হৃদয় ড্রাইভারকে ঠিকানা বলে দিল। এবারে সার্থক প্রশ্ন করল, তুমি কোথায় যাচ্ছ? আলো স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন? আমার বাড়িতে যাচ্ছি। আজ পুরো 9 মাস 2 দিন পর নূপুরের পেইন শুরু হয়েছে। বয়স্ক মহিলাটি তাদের এলাকা বেশ কয়েকজন মহিলাকে ডেকে এনেছেন। নূপুরের চিৎকারে গাছের পাখিরাও ভয় পাচ্ছে। তখন এক মহিলা তার মুখে কাপড় দিল। এত কষ্ট বোধ হয় অন্য কোনো নারী পায় না যতটা একজন মা পায়। 1 ঘন্টার ব্যবধানে নূপুরের জন্ম হলো ফুটফুটে কন্যা সন্তান। নূপুর এক পলক তার সন্তানের দিকে তাকালো। কেমন কাঁদছে কন্যাটি। নূপুর তার চোখের কোণের জল মুছে নিল। আজ থেকে যুদ্ধের প্রথম দিন। কাঁদতে মানুষ ফুটবল হয়। নূপুর কখনোই ফুটবল হবে না। বয়স্ক মহিলাটি নূপুরের কাছে তার মেয়েকে দিতে চাইলে নূপুর বহু কষ্টে বলে, না চাচি। ওকে আমি ছুঁবো না। নারীর অন্যতম ফুটবল জায়গা তার প্রথম সন্তান। নূপুর জানে মেয়েটার দিকে আর কিছুক্ষণ চেয়ে থাকলে পুরো দুনিয়া ভুলে তাকেই নিয়েই পালিয়ে বাঁচতে চাইবে। তাই সে মুখ ফিরিয়ে নিল। কষ্ট কি তার নিজের হচ্ছে না? হচ্ছে, অবশ্যই হচ্ছে। কথায় আছে, কোনো মা পারে না তার সন্তানকে দূরে সরাতে। কিন্তু নূপুর তো এখন সেই কঠিন কাজটাই করছে। আরো 2 ঘন্টা বাদে নূপুরের কাছে সেই শুভাকাঙ্ক্ষীর ফোন এলো। তিনি বললেন সন্তানটিকে দিনাজপুরে হাসপাতালে রেখে আসতে। কিন্তু নূপুরের অবস্থা বেগতিক হওয়ায় সে যেতে পারল না। বয়স্ক মহিলাটি তার কন্যাকে সুখসাগরে নিয়ে গেল। আদৌ কি তার কন্যাকে আলো মায়ের রূপ দেখাবে, নাকি দূরেই ঠেলে দিবে? এমনটা হলে নূপুর মেয়েকে নিজের কাছেই রাখবে, অন্য কোথাও সুরক্ষিত রাখবে। তৃতীয়বারের মতো মিসক্যারেজ হওয়ার পর আলো খুব ভেঙে পড়েছে। সে জানে না তার উপর কোন অভিশাপের ছায়া দাঁড়িয়ে। কিন্তু সে যে কোনোদিন মা হতে পারবে না তা স্পষ্ট। সংসারী নারী যেমনটা তার স্বামীকে ভালোবাসে তেমনি তারা সন্তানের চাহিদাও রাখে। সন্তান তাদের কাছে অমূল্য সম্পদ। আলো বারবার তার ছায়া দেখেও হারাচ্ছে। এটা কি মরীচিকা নই? আনমনে আলো বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিল। তার এখন কান্না পায় না, অথচ খুব করে চায় কাঁদুক। সার্থক তার আশেপাশে পুরোটা সময় থাকছে। এই একটা বিষয়ে আলো অতি মুগ্ধ। এ যদি আগের সার্থক হতো, তাহলে আলোর উপর রেগে থাকতো। বলতো, তোমাকে বলেছিলাম কনসিভ না করতে, আমরা দত্তক নিব। কিন্তু তুমি, তোমার বারবার কষ্ট পেতে ভালো লাগে। তবে এখনকার সার্থক বলছে ভিন্ন কথা। বলছে, আলো, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহর যা চান তাই তো হবে। তুমি নিজেকে শক্ত রাখো। ইনশাআল্লাহ, একদিন সব ঠিক হবে। এই পরিবর্তন হয়েছে সেদিনের পর থেকে। নূপুর নামের ঝড়টা তার জীবনে এসে ভালো কিছু উপহার দিয়ে গেছে। সব খারাপের পেছনে কিছু ভালোও লুকিয়ে থাকে। কিন্তু ভালোটা থাকে ধুলোয় ঢাকা, তাকে ঝেড়ে তার অস্তিত্ব খুঁজতে জানতে হয়। এমন ভাবনায় আলো ডুব দেয় যে তাই সেলফোন বেজে উঠলে কেঁপে ওঠে। আলো মোবাইলের দিকে তাকিয়ে দেখে টেলিফোন নাম্বার। ভ্রু কুঁচকে সে রিসিভ করে। তখন ওপাশ থেকে এক নারী কণ্ঠ বলে, আপনি কি মিসেস আলো বলছেন? হ্যাঁ। আপনি কে? আমি দিনাজপুর মেডিকেল হসপিটালের স্টাফ বলছি। আপনার নামে একজন বাচ্চা রেখে গেছেন। যত দ্রুত সম্ভব বাচ্চাটিকে নেওয়া ব্যবস্থা করুন। বাট ম্যাম, তাড়াতাড়ি আসুন। আশ্চর্যের উঁচু চূড়ায় পৌঁছে যায় আলো। তার নামে বাচ্চা কে রাখবে? আলো তার রুমে এসে সার্থককে সবটা জানালো। একইভাবে সার্থকও অবাক হলো। কিন্তু জনে ভাবা ভাবি শেষ করে দিনাজপুরের উদ্দেশ্য যাত্রা শুরু করলো। আলো অনেকটা হাঁপিয়েই হাসপাতালে পৌঁছালো। খোঁজ নিয়ে সে স্টাফের কাছে গেল। আলোকে দেখে স্টাফটি বলল, ঢাকা থেকে এসেছেন নাকি? আসুন। আলো আর সার্থক স্টাফের পেছনে পেছনে গেল। দোলনায় বাচ্চাটি কান্না করছে। আলোর চোখে জল চলে এলো। তখন তার মনে প্রশ্নও জাগলো, না কার সন্তান এটি? সে আলতো করে বাচ্চাটিকে কোলে নিল। এই ছোট্ট বাচ্চাটি জাদু জানে, না হয় এতদিন কান্না না করা আলো এত কাঁদত না। নাকি মেয়েদের চোখের জল কখনো শেষ হয় না? সার্থক স্টাফের সাথে কথা বলে জানতে পারল একজন বয়স্ক মহিলা এসে তাকে সন্তানের সাথে তাদের নাম্বার দিয়ে গিয়েছিল। সার্থকও ভেবে পাচ্ছিল না কে করতে পারে এই কাজ। দিনাজপুরে তার জানাশোনা তো কেউ নেই।
আলো বাচ্চাটিকে কোলে নিলে সার্থক খেয়াল করে বেডে একটা চিরকুট পড়ে আছে। ভ্রু কুঁচকে সে সেটি হাতে নিল। আলো বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি তার নজর এড়াল। সার্থক দেখল চিরকুটে মাত্র দুটি শব্দ, ইতি নূপুর। চমকে উঠল সার্থক। এতদিনে মেয়েটির কথা তার মাথায় বিন্দুমাত্রও আসেনি। এই কন্যা তাহলে নূপুরের? নূপুর দিনাজপুরে? সার্থক এক পলক আলো আর বাচ্চাটির দিকে তাকালো। কতদিন পর আলো সুখের কান্না কাঁদছে। নূপুরের বাচ্চা বললে আলো কি দূরে সরাবে? মনের মধ্যে খুঁতখুঁত তা বেড়েই চলছে। অবশেষে সার্থক সিদ্ধান্ত নিল আলোকে জানাবে না এই কন্যাকার। তার হৃদয় হরণীর কাছে এটা ধাঁধায় থাকুক। হয়তোবা কোনো একদিন সন্দেহ করবে, কিন্তু নিশ্চিত হবে না। সবসময় সবকিছু পরিষ্কার করা ভালো নয়, কখনো কখনো গোলকধাঁধায় রাখা উচিত। উত্তর সে নিজে খুঁজে বেরাক। সমাপ্ত। লাল হার্ট।